কই গো, কত বেলা হয়ে গেল। ছেলেটা মেয়েটা তো চলে আসবে, তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ। যাও, বাজারে যেতে হবে। একটা অনুষ্ঠানের বাজার, মুখের কথা, এখনো পড়ে পড়ে ঘুমালে কি চলবে? যাচ্ছি যাচ্ছি। ওফ, সকালবেলা উঠে থেকেই শুধু খ্যাচখ্যাচ আর খ্যাচখ্যাচ। বলো বলো, কি কি আনতে হবে? যাচ্ছি আমি। ছেলে মেয়ে যদিও কালকে আসবে, তাও আজ থেকে তুমি যা লাফালাফি করছো, উফ, কিছু বলার নেই আর। লাফালাফি তো আর এমনি করছি না আমি, তোমার নড়তে চড়তেই 18 মাসে বছর লেগে যায়। সাত সকালবেলা বাজারে গেলে কিছু টাটকা টাটকা জিনিস পাওয়া যায়, না হলে তো ওই পাতকুড়ন্তি জিনিসগুলো তুলে নিয়ে এসে চলে আসবে। আর আমি যখন তোমায় দুটো কথা শোনাবো, খালি বলবে কি করব, যা পেয়েছি তাই এনেছি, ব্যাস। তোমার তো সমস্ত দায়িত্ব শেষ। এই সব শুটকো পড়া বাজারগুলো নিয়ে আমাকে মরতে হবে। শোনো, ইলিশ মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, আর একটু ছোট ছোট তোপসে মাছ এনো, তোপসে ফ্রাই বানাবো কালকে। আর মাংসের মধ্যে মটন ছাড়া কোনো কথাই হবে না। ছেলে বৌমা আমার মটন খেতে খুব ভালোবাসে। তোমার ছেলে যা পেটরোগা ছেলে, ওর জন্য এত আয়োজন করে কি হবে গিন্নি? ও তো একটুখানি খেয়েই বলবে আর খাবো না আর খাবো না করবো। বেকার এত সব আয়োজন করে সবটাই কি তুমি জলে দিতে চাও? ধুর বুড়ো মিনসে, এ মিনসে কথা বোঝে না। আমি কি ছেলের জন্য করছি নাকি? আমি তো করছি বৌমার জন্য। তুমি বলো, বৌমার কেউ নেই, বাবা মা দুজনেই চলে গেছে। আর যদি বৌমার বাবা মা থাকতো, তাহলে নিশ্চয়ই বৌমার বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন হতো। বৌমার কষ্ট লাগে না বলো তো? তাই আমি আমার বাড়িতে বৌমা ষষ্ঠী পালন করব। যাও তো বুড়ো, কথা না বাড়িয়ে জলদি নিয়ে এসো বাজার দোকানগুলো। আরে যাচ্ছি যাচ্ছি, এই তো ঘুম থেকে উঠলাম। আমি এক্ষুনি যাব, কিন্তু তার আগে আমায় এক কাপ চা দাও তো। এই এই এই, দেখলে দেখলে তো, আমি জানতুম যে তোমার এখন এক কাপ চা লাগবে। শুধু এখন নয়, এই চা খাবার পরে তুমি বাথরুমে যাবে, আবার বাথরুম থেকে এসে তোমার চা লাগবে, তারপরে আবার তুমি খবরের কাগজ পড়তে পড়তে চা লাগবে, তাই না বলো? এখন 3-4 বার চা না খেয়ে তুমি একটুও তোমার ঘাঁটিটা বাড়ি থেকে নাড়াবে না, আমি জানি। তাই আমি ফেলাক্সে করে চা একদম তৈরি করে রেখেছি। ঢালো খাও, ঢালো খাও, কিন্তু হ্যাঁ, 11টার মধ্যে আমার বাড়িতে সব বাজার নিয়ে চলে আসা চাই। আসছি তাহলে, খাও। ও মামা, কালকে কি আমরা ঠাকুমার বাড়ি যাব গো? হ্যাঁ সোনা, কালকেই আমরা ঠাকুমার বাড়ি যাব। এই বছরকার দিনগুলোতেই তো যেতে পারি, না হলে তোমার বাবার যা কাজ, সেই মানুষটা তো ছুটিই পায় না। আমার ঠাকুমার বাড়ি যেতে খুব ভালো লাগে। ভালো ভালো খাবার খাই, মিষ্টি খাই। এই বাড়িতে তো সেইভাবে মাছ মাংস কিছু হয়ই না মা। কি করবে বলো মা, তোমার বাবা তো একটা ছোট্ট কাজ করে, সেই উপার্জনে তোমার বাবা তাও তোমাকে রাজরানীর মতো করে রাখার চেষ্টা করছে। রোজ রোজ যে মাছ মাংস এনে দেবার সামর্থ্য নেই তোমার বাবার। এই কঠোর বাস্তবটা তোমায় খুব শিগগিরই বুঝে নিতে হবে মা। তাও তো তোমার বাবা চেষ্টা করে সপ্তাহে একদিন মাছ মাংস নিয়ে আসার। উনি আপ্রাণ চেষ্টা করে তোমাকে ভালো রাখার জন্য। দেখো না আমাদের কপালের ফের, তোমার বাবা কাজের জন্য এত দূরে থাকে, অত ভালো দাদু ঠাকুমা থাকা সত্ত্বেও তুমি দাদু ঠাকুমার আদর থেকে বঞ্চিত। সত্যি তো, দাদু ঠাকুমার জন্য মনটা আমার বড্ড খারাপ করছে। কাল কিন্তু সকাল সকাল ও বাড়ি চলে যাব মা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই যাব। তোমার বাবা কাজ থেকে ফিরুক, আমি বলবো কাল মেয়ের ফরমাইশ হয়েছে, সকাল সকাল সমস্ত কাজ ফেলে আমরা দাদু ঠাকুমার বাড়ি চলে যাব। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো যে বড়? মেয়েটা বাবা বাবা করতে করতে তো ঘুমিয়েই পড়লো। কারখানায় আর ওভার ডিউটি হয় না, তাই কাজের শেষে একটুখানি খেতে গেছিলাম। এখন তো আলুর সিজন। এতদিন পর আগামীকাল বাবা মায়ের বাড়ি যাচ্ছি, কিছু উপহার নিয়ে যাব না বাবা মায়ের জন্য? তুমি তো জানো তোমার শ্বশুর শাশুড়ি নেই বলে জামাই ষষ্ঠী পালন হয় না। তোমার মা
কালকে বাবা মায়ের জন্য একটু উপহার নিয়ে যাওয়ার ইচ্ছা তো আমারও আছে। সেই কারণেই তো কাজের পরে একটু খেতে গিয়ে কাজ করলাম, একটু বেশি টাকার জন্য। ওরা তো আর মাস গেলে মাইনে দেয় না, দিনের দিন কাজ করব, দিনের দিন হাতে পয়সা দিয়ে দেয়। সেই জন্যেই তো এই যে বেশি পয়সাটা পেলাম আজকে, সেটা নিয়েই মায়ের জন্য, মা বাবা দুজনের জন্যই কালকে আমি উপহারটা নিয়ে যাব। তাহলে বরং তুমি কাল ভোর ভোর গিয়ে শাড়ি ধুতি পাঞ্জাবিটা কিনে এনো। তোমার মেয়ের আবার ফরমাইশ হয়েছে, দাদু ঠাম্মুর বাড়ি একদম ঘুম থেকে উঠেই চলে যাবে। ও একটু আনন্দ পায় জানো তো ওই বাড়িতে গেলে। সেই জন্যই বলছি কাল একটু সকাল সকাল গিয়ে সবটা কেনাকাটা করে এসো। কি গো মালতী, পুকুর ঘাটে জল তুলতে আসলে? তা কালকে বুঝি তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবে? প্রত্যেক বছর তো এই দিনটায় শ্বশুর বাড়ি গিয়ে তোমরা ঘটা করে বৌমা ষষ্ঠী পালন করো। যার যা কপাল, আমাদের কপালে জামাই ষষ্ঠী লেখা আছে আর তোমার কপালে বৌমা ষষ্ঠী লেখা আছে। এখন আবার এসব ফ্যাশন ম্যাশন হয়েছে গো, বৌমা ষষ্ঠী পালন করা, যত সব আদিক্ষেতা। তা আর বলতে, কজনের ভাগ্যে এত ভালো শ্বশুর শাশুড়ি থাকে বলো তো? এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি বলেই তো বৌমা ষষ্ঠী হচ্ছে। তোমাদের তো আর সেই কপাল নেই, ওই নিজের মা বাবার ওপরই ভরসা করতে হয় জামাই ষষ্ঠী পালনের জন্য। আমার ভাগ্যটা একবার ভাবো, শ্বশুর বাড়িতে বৌমা ষষ্ঠী পাচ্ছি। হিংসা করো না তো হিংসা করো না, তোমার লাগলে বলো। তোমার শাশুড়ি কিন্তু ভালো মানুষ, আমি গিয়ে একবার প্রস্তাবটা দিয়ে দেখবো বৌমা ষষ্ঠী করার জন্য। যদি মেনে নেয় তাহলে তো সোনায় সোহাগা তোমার জীবনে। তোমার আর কি, গিফট দেওয়ার দিক থেকে তো বেঁচেই যাও। তুমি জানো আমার বর তার শাশুড়ি মাকে দেবে বলে একটা 5 ভরি সোনার নেকলেস কিনে এনেছে। তোমাদের তো ভাঁড়ে মা ভবানী। তোমার বরের সামর্থ্য আছে, তোমার বর তো চাকরি করে, সেই জন্য 5 ভরি কেন 10 ভরি নিয়ে গেলেও আমি অবাক হতাম না। কিন্তু আমার বর তো কলকারখানায় চাকরি করে আর খেতে মজুরে কাজ করে। এতেই ওর বাবা মায়ের জন্য যে উপহারটুকু নেবে তাতেই আমি খুশি। আসলে দাম দিয়ে উপহার বিচার হয় না গো, দাম দিয়ে উপহার বিচার হয় না, মনের ওপর নির্ভর করে। তুমি খুশি মনে যে উপহারটা দেবে, যে আন্তরিকতা ওই উপহারের মধ্যে মিশে থাকে, সেটাই আসল। দিতে না পারলে ওই কথাই বলবে। যাকে যাক, আমি আবার আজকে বিকালেই বাপের বাড়ি যাব। আসি গো, দেরি হয়ে যাচ্ছে, ব্যাগপত্র সব গুছোতে হবে তো। প্রত্যেক বছর তো শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করতে তুমি আর তোমার বর একসঙ্গে আসো। না গো না, অমন কোনো ব্যাপার নয়। আসলে মশাই এখন খুব ব্যস্ত, একটুকু সময় বার করতে পারছেন না। দেখো না, আমার হাতে সমস্ত পয়সা গুঁজে দিয়ে বলল, যা পারবে ভালো দেখে কিনে নিয়ে এসো। তা বেশ বেশ ভালো ব্যাপার। দেখো না, দেখো অনেক রকম শাড়ি রয়েছে, কিন্তু তুমি তো সেই সুতির শাড়িতেই পরে রয়েছো। কি করব বলো, আমাদের সামর্থ্য যা, আমরা তো তাই দেব। বাবা মায়ের কিন্তু আমাদের প্রতি কোনো দাবি দেওয়া নেই, বরং বলেছেন তোরা ভালোবেসে যা আনবি তাই। তবে তোমার মতো শ্বশুর শাশুড়ি পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। দেখো দেখো কোনটা নেবে। আর শ্বশুর মশাইয়ের জন্য কি নেবে? লুঙ্গি আর ফতুয়া? হ্যাঁ গো, তুমি বরং লুঙ্গি আর ফতুয়াই দাও। শ্বশুর মশাইয়ের জন্য 2 বছর আমি শার্ট প্যান্ট কিনেছিলাম, কিন্তু মানুষটা তো শার্ট প্যান্ট পরতে পছন্দই করে না। তাই যে যেটা পরে তাকে সেটা দেওয়াই ভালো। তুমি বরং শ্বশুর মশাইয়ের জন্য ওই রকমই পোশাকই দেখাও। কত দেরি হলো তোদের আসতে, তা তুই একা মেয়েকে নিয়ে এলি, ছেলেটা আমার আসবে না নাকি? জানোই তো মা, সব সময় শুধু কাজ কাজ আর কাজ। বললো তুমি মেয়েকে নিয়ে চলে যাও, আমি বরং রাতে যাব, হাফ বেলা খেতে গিয়ে কাজটা করেই আসি। দেখলে বাবুর বাবা, দেখো তুমি তোমার বাবুর কাজগুলো শুধু দেখো। আজকে তো একটা বৎসরকার দিন, সারা বছর তো খাচ্ছিস, একটা দিন কাজ না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? উফ, ভাল লাগে না ছাই,
এখন কি করা যায় বলো তো? আগেই বলেছিলাম, তোমার ওই পেট রোগা ছেলেটাকে নিয়ে কোনো আশা ভরসা রেখো না। কোনো অনুষ্ঠান বাড়িতে আসতে বললেই আমি জানতাম ও ঠিকই ডুব মেরে দেবে। মিললো তো আমার কথা। তুমি বুড়ো, ওই আমার ছেলেটার খাওয়া দাওয়ার দিকে নজর দিয়ে আমার ছেলেটাকে এরকম বানিয়ে দিয়েছো। এখন বুঝেছি সমস্ত কিছু নষ্টের গোড়া হলে এই তুমি। নাও ঠেলা, যত দোষ এবার নন্দ ঘোষ নাকি? চিঠি আছে, চিঠি, সরকারি চিঠি আছে। আমাদের বাড়িতে সরকারি চিঠি? ও বৌমা, তুমি তো লেখাপড়া জানো, একটু পড়ে দেখো না কিসের চিঠি এলো। আচ্ছা মা, দাঁড়ান দেখছি। মা, মা, আমি চাকরি পেয়েছি মা। আমি যে ওই পঞ্চায়েতের দপ্তরে একটা ভালো পোস্টে সরকারি চাকরি পেয়েছি, তারই অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা। সত্যি? সত্যি কথা বলছো? তাহলে তো তাহলে তো এটা খুব ভালো খবর গো মা। উফ, ভগবান এতদিনে আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন গো। ঠাকুর 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 ঠাকুর। এই, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি ক্ষেত থেকে আমার ওই ছেলেটার কানটি ধরে নিয়ে এসো। বলো আর কোনো কাজ করতে হবে না, আজকে অনেক কাজ করেছে সে। আজ একটা সুখের দিন, এমন দিনে কি এরকম ভাবে সবাই এবড়ো খেবড়ো হয়ে থাকা যায়? কানটি ধরে একেবারে মূলে তুমি হিড়হিড় করে বাড়িতে নিয়ে এসো। এত দিনে আমাদের কপালটা খুললো বলুন মা। বিগত কয়েক বছর ধরে অভাবের কারণে লোকের কাছে অনেক কথা শুনেছি। আজ হয়তো সেইগুলোর শেষ দিন। সত্যি, ভগবান অন্ধকার দেন ঠিকই, কিন্তু অন্ধকার অতিক্রম করে আলোর দিশাও ঠিক উনি দিয়ে দেন।